কে আপনি? এটা শাহানা ম্যাডামের বাসা না? হ্যাঁ, আপনার পরিচয়টা বলেন। ওনাকে একটু ডাকেন তো, কথা বলবো। একটু ডাকবো, আপনি কথা বলবেন, সেটা তো আপনার পরিচয় না। আমি তো আপনার পরিচয় জানতে চেয়েছি। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান। হ্যাঁ, তো শাহানা ম্যাডামকে কিভাবে চেনেন আপনি? উনি ব্যাংকে চাকরি করেন না? হ্যাঁ। তাহলে তো ঠিকই আছে, ডাকেন কথা বলি। আপনি আমাকে চেনেন? না, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, তবে আমি ওনার স্বামীকে চিনি। এটা আমার ভালো লাগছে। কিরকম? ওনার স্বামী কি করেন? আদম ব্যাপারে। আমি এখন অভিভূত। ঠিক বুঝলাম না। যে লটারি ধরে না মানুষ, হ্যাঁ লটারিতে নাম্বার লেখা থাকে না, হ্যাঁ, থাকে তো। একটা নাম্বার ভুলের জন্য দেখা গেল লটারিটা পায় না। আপনার শেষ সংখ্যাটা ভুল হয়েছে। এটা শাহানা ম্যাডামের বাসা, ঠিক আছে। জি উনি ব্যাংকে চাকরি করেন, তাও ঠিক আছে। জি জি ওনার স্বামী আদম ব্যাপারী, জি। এটা ঠিক না। আমি ওনার স্বামী, আমি একজন টিচার, আপনি অন্য কোথাও বলছেন। আরে ভাই শুনুন শুনুন, উনি শাহানা ম্যাডাম না? হ্যাঁ উনি ব্যাংকে চাকরি করেন না? হ্যাঁ। ওনার স্বামী আদম ব্যাপারে না? না, তোতা পাখির মতো এক কথা বারবার বললে তো হবে না। আপনার কি ধারণা ঢাকা শহরে একজন শাহানা ম্যাডামই ব্যাংকে চাকরি করেন? ঢাকা শহরে শাহানা নামে ভুরি ভুরি ম্যাডাম ব্যাংকে চাকরি করেন। তাদের মধ্য থেকে যার স্বামী আদম ব্যাপারী, আপনার তাকে খুঁজে বের করতে হবে। এখানে লাভ নাই। আমি একজন টিচার, আমি ওনার স্বামী, আমি আদম ব্যাপারী না। আরে ভাই, আবার আসসালামু আলাইকুম স্যার। ও তুমি আসো। কখন ফিরবে বলো তো? যখন অফিস ছুটি হবে তখন। না, অফিস তোমার কখন ছুটি হয় এটা তো আমি জানি, কিন্তু মাঝে মধ্যে ছুটির পরে তোমার কাজ করতে হয় না। আজকে কি টাইমলি বেরোতে পারবে? জানি না। আচ্ছা ঠিক আছে, তোমার জানার দরকার নেই। আমি স্কুল শেষে তোমার অফিসের সামনে গিয়ে দাঁড়াবো। তুমি যখন খুশি বেরো, আমার কোনো অসুবিধা নেই। ওকে? আরে একটা কিছু বলে যাও। কি বলবো? কি শুনতে চাও তুমি? সামান্য একটা বিষয় নিয়ে তুমি কেনই বা রিঅ্যাক্ট করলে, কেন আলাদা গিয়ে সোফায় ঘুমিয়ে থাকলে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। জাহিদ, এটা তোমার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে সামান্য না। আচ্ছা ঠিক আছে, তোমার মতে সেই অসামান্য বিষয় নিয়ে আমি আলাপ করবো, বসে। তুমি রাগ করে অফিসে চলে গেলে আমি তো ভালো থাকবো না, নাকি তুমি এটাই চাও? আমার রাগ করার সাথে তোমার ভালো থাকা খারাপ থাকার সম্পর্ক নেই। তুমি ভালো আছো, আমি রাগ করে থাকলেও তুমি ভালো থাকবা, না রাগ করে থাকলেও তুমি ভালো থাকবা। না, এটা তো সম্ভব না। আমি তো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি আমাকে অনেক ভালোবাসো না। তুমি যদি আমাকে অনেক ভালোবাসতা, তাহলে তুমি গোপনে তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যেতা না। ডেটিং এর কথা কেন বলতেছো? ওর ডিগ্রির মার্কশিটটা আমার কাছে ছিল, একটা চাকরির জন্য অ্যাপ্লাই করবে, এখন এই মার্কশিটটা লাগবে, তো আমি সেটা ফেরত দেবো না? ওর মার্কশিট তোমার কাছে থাকবে কেন? ও মার্কশিট আনতে কলেজে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিল। আমার সঙ্গে ব্যাগ ছিল একটা, ওর সঙ্গে ছিল না, যে কারণে মার্কশিটটা আমার ব্যাগে রেখেছে। পরে নিতে ভুলে গেছে, আমিও দিতে ভুলে গেছি। এখন এতদিন পরে ওর চাকরির জন্য প্রয়োজন হলো, আমাকে ফোনে বললো যে এটা দিয়ে যাও, আমি দিয়ে আসলাম। এই বাহ, সে ফোন করলো আর তুমি ফোন ধরলা। তুমি না আমাকে বলেছিলে যে তুমি ওর ফোন ধরো না, তাহলে ফোন ধরলা কেন? ফোন আননোন নাম্বার ছিল এটা। ওকে ফাইন, মানলাম সে আননোন নাম্বার থেকে তোমাকে ফোন করেছে, তুমি ফোন ধরেছো, সে মার্কশিট চেয়েছে, তাহলে তুমি গেলা কেন? তুমি ওটা কুরিয়ারেও পাঠাতে পারতা। কুরিয়ারে পাঠাতে পারতাম, মানুষ দিয়ে পাঠাতে পারতাম, কিন্তু এই ভাবনাগুলো তো আমার মাথায় আসে নাই। আসবে না তো, মাথায় কেন আসবে? তুমি নিজে যে যে আনন্দ পেয়েছো, এটা কুরিয়ারে পাঠালে তো সেই আনন্দটা পেতা না, তাই না? এখন বলো, কোথায় কোথায় ঘুরলা, কি কি খেলা, কোথায় বসলা, একটু শুনি। বাবা, খাওয়া তো দূরের কথা, আমি ওর সঙ্গে বসিও নাই। অন্যদিকে তাকিয়ে মার্কশিটটা দিয়ে আমি চলে এসেছি। ব্যাপারটা যদি এতটুকুনি হতো জাহিদ, তাহলে তুমি আমাকে বলতে, অন্যের মুখ থেকে আমাকে শুনতে হতো না। কে কি বললো না বললো তার উপর নির্ভর করে তুমি আমাদের জীবনে একটা সুন্দর রাত, সুন্দর সকাল নষ্ট করে দিলে।
আমি কোনো সুন্দর রাত সুন্দর সকাল নষ্ট করিনি জাহিদ। আমি কালকে রাতে যখন তোমার কাছে জিজ্ঞাসা করেছিলাম তুমি আমার কাছে অস্বীকার করেছিলা কেন? তোমার মধ্যে যদি কোনো ইন্টেনশন কাজ না করতো তাহলে অস্বীকার করলা কেন? অস্বীকার তো আমি করবোই। আমি যদি এটা স্বীকার করতাম তোমার মনটা তো খারাপ হয়ে যেত। যে বিষয়টা আমার আবেগের মধ্যে নাই সেই বিষয়টা তোমাকে বলে তোমার মনটা খারাপ করে দেবো। কেন খারাপ করে দেবো? আমি তোমাকে ভালোবাসি না। আমার কাছে কিছু গোপন করবে না জাহিদ, যা ঘটবে সরাসরি বলবো। আচ্ছা বলবো আমি, এমনটা হাসো তো। পারবো না, ইচ্ছে করছে না। ঠোঁটের কোনা দিয়ে একটু হাসো, তারপর যাও। বললাম তো পারবো না। আমি কি তোমার অফিসের সামনে আসবো? জানি না। এটা তো তোমার ফোর্থ সাবজেক্ট। জি স্যার। মানে ঐচ্ছিক বিষয়। তুমি ঐচ্ছিক বিষয়ে কি পেয়েছি? এ খারাপ করলে কোন সাবজেক্টে? ইংলিশে। তোমার ফোর্থ সাবজেক্ট কি ছিল? কম্পিউটার। কি পেয়েছিলে? এ খারাপ করলে? স্যার গণিত। তোমার ফোর্থ সাবজেক্ট? স্যার কৃষি। কি পেয়েছিলে? স্যার এ। খারাপ করলে কোনটাতে? স্যার ম্যাথ। এখন তোমাদের ব্যাচটার অবস্থা কি বুঝতে পেরেছো? এটা একটা অ্যাবনর্মাল ব্যাচ। তোমরা ফোর্থ সাবজেক্টে ভালো মার্কস নিয়ে মেইন সাবজেক্টে ফেল করেছো। গুরুত্ব কোন সাবজেক্টের উপর বেশি দেওয়া প্রয়োজন ছিল? মেইন সাবজেক্টের উপর। কিন্তু তোমরা গুরুত্ব বেশি দিয়েছো ফোর্থ সাবজেক্টের উপরে। তো ফোর্থ সাবজেক্টের উপরে আমরা যদি গুরুত্ব বেশি দিই তাহলে কি হবে? মেইন সাবজেক্টে বিপর্যয় নেমে আসবে। তো ফোর্থ সাবজেক্টের উপর গুরুত্ব আমরা আজকে দেব না। জি স্যার। হুম? জি স্যার। বের করো, ইংরেজি বই বের করো। আপনার জন্য গরম গরম চা। হঠাৎ গরম গরম চা? চা তো আমি চাইনি। পুরস্কার স্বরূপ। কিসের পুরস্কার? এই যে আপনি আমাকে কষ্ট করে অফিস থেকে বাসায় আনলেন তাই। প্রত্যেকদিন কষ্ট করে আপনাকে বাসায় আনবো। তাহলে প্রত্যেকদিন আমি আপনাকে চা খাওয়াবো। বাহ, দুর্দান্ত চা। আচ্ছা, তুমি এত ভালো কেন? তুমি এত ভালো তাই? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? জানি তো। 51%, 50-এর চেয়ে এক বেশি। জি না জনাব, আপনি ভুল জানেন। আমি আপনাকে 100% ভালোবাসি। না, আমি আপনাকে 110% ভালোবাসি। হতে পারে। আজকে হয়তো কোনো কারণে ভালোবাসার পরিমাণটা বেড়ে গেছে। যাই হোক, বেড়েছে তো। এই, সব সময় খোঁচা না দিয়ে কথা বললে তোমার ভাল লাগে না? লাগবে না কেন? যে কোনোভাবে তোমার সঙ্গে কথা বলতে পারলেই আমার ভালো লাগে। মেজাজটা আজকে এত ফুরফুরে কেন? এই যে তোমার সাথে রিক্সায় আসলাম, এখন বসে গল্প করছি, সময় কাটাচ্ছি, এই জন্য। না, শুধু এটা না, আরো একটা কারণ আছে। সেই কারণটা কি? আর কোনো কারণ? ও হ্যাঁ, অনেকদিন পর আজকে নীলার সাথে দেখা হলো। ও অ্যাকাউন্ট খোলার জন্য আমার ব্যাংকে এসেছিল। অনেকদিন পর দেখা হলো তো খুব ভালো লাগছে। নীলা? নীলাটা যেন কে? তোমাকে বলেছিলাম না, আমার ছোটবেলার ফ্রেন্ড। হ্যাঁ বলেছিলে, যার মাধ্যমে তোমার সঙ্গে মারুফ সাহেবের পরিচয় হয়েছিল। জাহিদ, নীলার মাধ্যমে আমার মারুফ সাহেবের সাথে পরিচয় হয়েছে। এই পরিচয়ের চেয়ে বড় কথা হচ্ছে নীলা আমার ছোটবেলার বান্ধবী। এটা ইম্পর্টেন্ট না? ও তোমার ছোটবেলার বন্ধু, সেটা তোমার কাছে ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ওর মাধ্যমেই তোমার সাথে মারুফ সাহেবের পরিচয় হয়েছিল। নীলা মানেই কিন্তু মারুফ সাহেবের ছায়া। আশ্চর্য, নীলা কেন মারুফ সাহেবের ছায়া হবে? হ্যাঁ অবশ্যই ছায়া। নীলার সাথে দেখা হলেই মারুফ সাহেবের প্রসঙ্গ চলে আসবে। তুমি জিজ্ঞেস করবে মারুফ সাহেব এখন আগের মতো আছে কিনা, সে সুস্থ না অসুস্থ। মারুফ সাহেব আবার নীলাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, কতটুকু সুখী কতটুকু অসুখী। নীলা মাঝখানে একটা ব্রিজের ভূমিকা পালন করবে। এটার তো দরকার নাই। জাহিদ প্লিজ, এখন আমার কি করা উচিত বলো তাইলে? এই ব্রিজটা আমার ভালো লাগছে না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, রাখা উচিত না। আচ্ছা ঠিক আছে রে বাবা, আমি নীলার সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না, ওকে ফাইন। আর যোগাযোগ কিভাবে না রাখবা? ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছো, এখন সে প্রত্যেকদিন আসবে, প্রত্যেকদিন স্মৃতিচারণ হবে, মনের মধ্যে মারুফ সাহেবের যাতায়াত হবে। আমি ঠেকাবো কিভাবে? চালাও, চালিয়ে যাও।
কে তোমাকে বারবার ফোন দিচ্ছে? জানি না, আননোন নাম্বার। ফোন ধরছো না কেন? এমনিই ধরছি না। দাও ফোনটা আমাকে দাও। ফোন দিয়ে এখন তুমি কি করবে? এত রাতে তোমাকে কে ফোন করছে সেটা দেখবো। বললাম না তোমাকে আননোন নাম্বার। আননোন নাম্বার হলে আননোন নাম্বারই দেখবো, তোমার কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা আছে, এখন অনেক রাত, বাদ দাও তো। বাদ দিব কেন? আমি তো বাদ দিব না। তুমি এখনই আমার সামনে কল ব্যাক করবা। কেন জেদ করতেছো? একটা অচেনা নাম্বারে আমি কল ব্যাক কেন করবো? কেন কল ব্যাক করবা না? একটা অচেনা নাম্বার থেকে তোমাকে এত রাতে কল দিতে পারলে কে ফোন দিয়েছে সেটা জানার জন্য তুমি কল ব্যাক করতে পারো। আমি 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 বুঝিয়ে বলি তোমাকে, কথাটা শোনো। এখন মোবাইল তো মানুষের হাতে হাতে। অনেক লোক আছে, এরা এক ধরনের মানসিক রোগী, রাতে ঘুমায় না, উল্টাপাল্টা নাম্বারে প্রেস করতে থাকে, সেরকম কোনো জায়গা থেকে হয়তো ফোনটা আসছে। এটা উল্টাপাল্টা কোনো নাম্বার না জাহিদ, এটা তোমার পরিচিত নাম্বার। মানে তুমি কিসের ভিত্তিতে এই কথাটা বলছো বলো তো? এটা পরিচিত নাম্বার না হলে প্রথমত তুমি কলটা রিসিভ করতে, আর তা না হলে আমি যে তোমাকে বারবার কল ব্যাক করতে বলছি তুমি কল ব্যাক করতে। আচ্ছা ধরে নেই যে এটা পরিচিত নাম্বার, কিন্তু আমি তো রেসপন্স করছি না, তাহলে এখানে আমার দোষ কোথায়? সে তোমাকে কেন ফোন দিয়েছে? সে সে মানে তুমি কি মিন করতেছো বলো তো? তোমার এক্স ঋতু তোমাকে এত রাতে কেন ফোন দিচ্ছে? মানে ঋতুই যে ফোনটা দিছে সেটা তুমি নিশ্চিত করে কিভাবে বলতেছো? ওকে ফাইন, কল ব্যাক করো, প্রমাণ হয়ে যাক। না না, প্রমাণ হলেই ব্যাক। আমি তো এখানে দোষী না, আমি তো রেসপন্স করতেছি না। জাহিদ, এক হাতে তালি বাজে না, বুঝছো? তুমি পরশুদিন তার সাথে দেখা করে আসছো না, তোমাদের রিলেশনটা রিফিল করে আসছো, তার তো এখন পুরাতন প্রেম জেগে উঠেছে। তোমার কাছ থেকে ইঙ্গিত পেয়েছে বলে এত রাতে সে তোমাকে কল করার সাহস পেয়েছে। পুরাতন প্রেম জেগে উঠছে, অদৃশ্য কথাবার্তা। আমি নিজে তো জানি আমি কোনো ইঙ্গিত দিছি কি দেই নাই। তুমি কি জানো না জানো সেটা আমার জানার দরকার নাই, তুমি কল ব্যাক করো। আমি কেন কল ব্যাক করবো তাকে? কেন করবা না? এত রাতে তোমার এক্স তোমাকে কেন ফোন দিয়েছে সেটা জানার জন্য তুমি কল ব্যাক করবা? সম্ভব না। ঠিক আছে, তোমার করার দরকার নাই, আমিই করতে পারবো। আমি তো আর ফোন করিনি, আমার কাছে ফোন আসলে আমি কি করবো? গায়ে পড়ে ঝগড়া। হ্যালো, কি হলো, কথা বলছেন না কেন? হ্যালো, এটা কোন জায়গা? এর আগে দুবার বন্দি থেকে কেটে আইছেন, কথা কন না কেন? এটা কি চাংরা বান্দা? কি লো, কথা কন না কেন? বিল্লাল আছে, বিল্লাল? রং নাম্বার। কে 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 করছো কেন? কাকে এক্সপেক্ট করছিলা? ঋতু? হ্যালো, হ্যালো বিল্লাল, কেমন আছো? একটু আগে তো ফোন দিছিল, মায়া ডাকেটা। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, কি তার জবাব দিবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? কি ব্যাপার, মুড অফ? না ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। আচ্ছা শোনো, নাস্তা শেষ করে তাড়াতাড়ি বাজারে যাও, আজকে ইলিশ মাছ আনবা, ঠিক আছে? ইলিশ খিচুড়ি রান্না করবো। কেন? ওমা, আজকে তুমি আমি দুজনই বাসায়, ফ্রাইডে, একটা স্পেশাল মেনু হতে পারে না? কি ব্যাপার, খাচ্ছ না কেন? খাও। তুমি তোমার এক্স হাজবেন্ডকে কোনোভাবেই ভুলতে পারছো না, তাই না? হঠাৎ করে এই কথা আসছে কোত্থেকে? হঠাৎ করে বললেই কি? তুমি যে তাকে ভুলতে পারছো না এটাই তো সত্য। তোমার এরকম কেন মনে
মনে হচ্ছে? তোমার মনের মধ্যে তাকে হারানোর যে বেদনা সবসময় কাজ করছে সেটাই তো সুর হয়ে বেরোচ্ছে। জাহিদ, আমি যে গানটা গাচ্ছিলাম এটা মান্নাদের বিখ্যাত একটা গান। এটা সুর আমার ভালো লাগে, লিরিক্সটা আমার খুব পছন্দ, এর জন্য গাচ্ছিলাম। গান তো আর বিখ্যাত এমনি এমনি হয় না, গানের বাণী আর মনের বাণী যখন মিলে যায় তখনই বিখ্যাত হয়। জাহিদ, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, আমাদের আলাপ আলোচনার মধ্যে আমার এক্স হাজবেন্ডের টপিকসটা বাদ দিলে হয় না? আরে বাবা, সে তো আমার মাথায় নাই। হয়তো মাথায় না রাখার চেষ্টা করছো তুমি, কিন্তু মনের মধ্যে ঠিকই রয়ে গেছে। আমি বাদ দিয়ে কি করবো? মনের মধ্যে আছে মানে? মনেই যদি তোমার না থাকতো তাহলে এই গানটা গাচ্ছিলে কেন? মান্নাদের আরো তো গান আছে, বেশ মিষ্টি একটা গন্ধ রয়েছে খট্টা জুড়ে, এটা তো গাইতে পারলে না। ওই গানটা আমার ভালো লাগে না, যে গানটা আমার ভালো লাগে সেটাই আমি গাচ্ছিলাম। ভালো লাগবে কেন? এটা তো প্রেমের গান, তুমি তো প্রেমের মধ্যে নাই, তুমি আছো বিরহের মধ্যে। জাহিদ প্লিজ একটু চুপ করবা, আমি কারো মধ্যে নাই, ঠিক আছে? আমি আমার পাস নিয়ে তোমাকে সবকিছু বলেছি, এই কারণে তোমার এখন এই কথা মনে হচ্ছে। আমি তোমার সাথে আছি, তুমি আমার প্রেজেন্ট, আমি তোমাকে নিয়ে হ্যাপি আছি। আমার মাথার মধ্যে মনের মধ্যে কেউ নাই তুমি ছাড়া। এখন আমরা এই টপিকসটা নিয়ে না কথা বলি। আর হ্যাঁ, তোমার যদি এই গানটা এত অপছন্দ হয়, ওকে ফাইন, কাল থেকে আমি এই গানটা গাবো না, ঠিক আছে? কি হলো? নাস্তা করলা না কেন? নাস্তা করো। বাজারে গিয়ে খাবো, তোমার ইলিশ মাছ নিয়ে আসি। এই রিক্সা, এই দাঁড়াও, ঘুরাও। এই রিস্কা, এই থামা থামা থামা, এই রিস্কা থামা থামা, ভাই থামা দেখুন তো। এই রিস্কা, এই থাম থাম থাম। ভাই একটু নাম আসেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। নামা লাগবে না, আপনি বলেন, আমি শুনবো। অনেক কথা ভাই, আপনি ওখানে বসে থাকলে আমি কই আরাম পাবো না, নামেন। আরামের দরকার নাই, আপনি বলতে থাকেন, আমি শুনবো, সব শুনবো। ভাই সেদিন আপনি যা বলছিলেন ভুল বলছিলেন, আমারটা ঠিক ছিল। কি বলছিলাম? কোনটা বলছিল? ওই যে আপনি আমারে বলছিলেন না, আমার লটারির সব নম্বর মিলে গেছে, শেষটা মিলে নাই, শেষটা মিলছিল। আপনি আমার ভুল তথ্য দিচ্ছিলেন। তাহলে সঠিক তথ্যটা কি হবে বলেন তো? ওটা শাহানা ম্যাডামের বাড়ি, আমি ঠিক জায়গায় গেছিলাম, ওনার স্বামী আদম ব্যাপারী। তাহলে আমি কে? আপনি যে কে সেটা তো আমি বলতে পারতেছি না ভাই। তবে ভাই আপনি যেহেতু এই বাসাতে থাকেন, আপনি আমার এই সমস্যার একটা সমাধান করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যাটা শুনি আগে, বলেন। ওনার স্বামী আমার 2 লাখ টাকা মেরে দিছে। কতদিন আগের ঘটনা? 2 বছর আগে। বলেন তো, ডিটেল বলেন, শুনি। হয়েছে কি, তার চেহারা শুরু, তার আচার আচরণ দেখা যে কেউ বিশ্বাস করবে। আমার এসে বললো যে 2 লক্ষ টাকা দাও, মালয়েশিয়া একটা ভালো কোম্পানিতে চাকরি দিতেছি। এখন আমি টাকা পাই কোথায়? শ্বশুরে বললাম, সে তার ওষুধটা বন্ধক রেখে আমার 2 লক্ষ টাকা দিই। আচ্ছা, এখন সেই টাকা তারা দিচ্ছি, সে আমার মালয়েশিয়াও পাঠায় না, টাকাটাও ফেরত দেয় না, ফোন দিয়ে তাও ধরে না। শাহানা ম্যাডামের বাসার খোঁজ আপনি কিভাবে পেলেন? অনেকদিন ধরে ওনার হাজবেন্ড আমি খোঁজাখুঁজি করতেছিলাম। একদম হঠাৎ করে তার এক চামচার লগে আমার দেখা, তারা ধরে মারপিট করতে দিচ্ছি। সে কইছে আমি আর স্যারের সাথে নাই, সে কোথায় আছে তাও কইতে পারবো না, তবে তার বউ কোথায় চাকরি করে সে ঠিকানা আমি দিতে পারবো। সে সময় ব্যাংকে যাই তার 50 টাকা ঘুষ দিছি, সে আমার এবারে ঠিকানাটা দিয়ে দিছি। হ্যাঁ, কি নাম ওনার? মারুফ চৌধুরী, তবে চৌধুরী কিনা আমার সন্দেহ আছে। তো ঠিক আছে, আমি তো সব শুনলাম, দেখি কোনো সমাধান করা যায় কিনা। ভাই আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি যে কোনোভাবে হোক আমার এই সমস্যার একটা সমাধান করে দেন। লাগলে ওখান থেকে আপনি 10,000 টাকা কেটে রাখেন চা মিষ্টির জন্য। এই ফালতু কথা বললেন কেন? যাও। শোনো, তোমার ইলিশ মাছ নিয়ে আসছি রান্নাঘরে। ভালো করেছো, যাচ্ছি। একটা কথা বলবো। বলো। তুমি আবার অন্যভাবে নিও না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলো। মানে তোমার না, মানে মারুফ সাহেব কি করতেন বলো তো? আবার মারুফ সাহেব? মানে মারুফ সাহেব ছাড়া কি তোমার মাথায় অন্য কোনো চিন্তা নাই? আর বাবা, এই জন্যই তো বলে নিলাম যে অন্যভাবে নিও না। কি করতেন বলো? জানি না। জানবে না কেন? তুমি তো নিশ্চয়ই জানো, বলো কি করতেন। অনেক কিছুই করতো।
অনেক কিছু মানে কি? একসঙ্গে অনেকগুলো ব্যবসা করতো নাকি একটা চাকরি করতো তার সঙ্গে একটা ব্যবসা করতো? অনেকগুলো ব্যবসা একসাথে করতো। তার মধ্যে কি আদম ব্যবসাও ছিল? করতো তো। তাহলে তো ঠিকই আছে। কি ঠিক আছে? ওই একটা ছেলে আমাদের বাসায় আসছিল, এখন আমাকে রাস্তাঘাটে ধরে। মারুফ সাহেব নাকি তার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছে মালয়েশিয়া পাঠাবে এই কথা বলে। তখন আমি কি করব? আমি কি করব? আমার কাছে কেন আসে? আরে বাবা, তোমাকে তো কিছু করতে বলছি না। তুমি ওই ছেলেকে বলে দাও যে তুমি মারুফ সাহেব না। আমি তাকে বলেছি, যে ভাই আমি মারুফ সাহেব না, আমি আদম ব্যবসা করি না, আমার নাম জাহিদ, আমি একজন শিক্ষক। হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। না হয়নি। সে জানে যে এই বাসায় শাহানা ম্যাডাম থাকে, যার হাজবেন্ড একজন আদম ব্যবসায়ী। তাকে ধরার জন্য সে এখন আমাকে ভাইয়া হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে তুমি ওই ছেলেকে স্পষ্ট করে বলে দিবা যে আদম ব্যবসায়ী মারুফ সাহেবের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি এখন সংসার করছি তোমার সাথে, তোমার নাম জাহিদ, তুমি একজন শিক্ষক, তার সাথে আমাদের কোনো যোগাযোগই নেই। হ্যাঁ, এখন তাকে আমি বলি যে একজন আদম ব্যবসায়ীর বউ এখন আবার আমার। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। মানুষ এত খারাপ হয় কি করে? গরিব মানুষের টাকা, গরিব মানুষ কি মানুষের টাকা মানুষ মারবে কেন? তোমার একটা খারাপ লোকের সঙ্গে তোমার সম্পর্ক আমার ভাবতেই অবাক হয়। আরে বাবা, সে খারাপ মানুষ ছিল বলেই তো তাকে ছেড়ে চলে এসে তোমার সাথে সংসার করছি, আবার রিফিল করতে যাচ্ছি না। আর তোমার এক্স গার্লফ্রেন্ড তো খুব ভালো ছিল, তাই না? আমি কোনোদিন তোমাকে এই কথা বলি না। তাহলে তার সাথে সম্পর্ক শেষ হওয়ার পরে তুমি তার কাছে রিফিল করতে যাচ্ছ কেন? এখন চিন্তা করে দেখো তুমি কতটা খারাপ মানুষ। এই ওঠো, রেডি হয়ে নাও, ওঠো। কেন? আমি বাইরে যাব, তুমি এখন আমার সাথে বাইরে যাবা। কিন্তু এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এই দিনে তো ঘুমাই থাকলে চলবে না। কেন, আজকে কি কোনো বিশেষ দিন নাকি? অবশ্যই বিশেষ দিন। এখন আমি তোমাকে নিয়ে বের হব, তারপর বড় একটা কেক কিনবো, তারপর বাসায় এসে দুজন মিলে খাবো। কেন? আজকে আপনার বার্থডে, আজকের এই বিশেষ দিনে আপনি জন্মগ্রহণ করেছিলেন, মনে আছে? কালকে রাত 12:01 তোমাকে উইশ করতে পারতাম, কিন্তু তোমার ঘুমন্ত মুখ দেখে আমার এত মায়া লাগছিল, এই কারণে তোমাকে ডাকি। আর আজ সকালবেলা উইশ করতে পারতাম, কিন্তু তুমি এমন একটা টপিক নিয়ে কথা শুরু করলা যে কোনো স্কোপই পেলাম না। এখন বলছি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওঠো, চোখ বন্ধ করো, বাম হাতে দাও। এইটা হচ্ছে তোমার বার্থডে গিফট। কি? কি হলো, খুলে ফেলছো কেন? পছন্দ হয় নাই? এই ঘড়ি পছন্দ হওয়া বা না হওয়ার মধ্যে পড়ে না। তো কিসের মধ্যে পড়ে? তার আগে তুমি বলো, কেউ কি তোমাকে বাধ্য করেছিল এই ঘড়ি গিফট করার জন্য? আশ্চর্য, কেউ বাধ্য করবে কেন? তোমার বার্থডে আমি তোমাকে গিফট দিব না? তাছাড়া আমার কাছে মনে হলো তুমি একজন শিক্ষক মানুষ, সময়টা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই ঘড়িটা তোমার জন্য উপযুক্ত গিফট। এই ঘড়িটা আমাকে না দিয়ে আমাকে যদি একটা লাঠি লজেন্স দিতে আমি অনেক খুশি হতাম। ওমা, লাঠি লজেন্সে তোমার সমস্যা নাই, ঘড়ি তো তোমার সমস্যা। কি সমস্যা? এই ঘড়ি তো তুমি আমার জন্য কিনো নাই, তো কার জন্য কিনেছি? তুমি মারুফ সাহেবের জন্য কিনেছো। ওফ, অফ করো না তো। তুমি মারুফ সাহেবের জন্য এই ঘড়ি কিনেছিলে, হয় সে পছন্দ করেনি, না হলে ছাড়াছাড়ি হওয়ার সময় এই ঘড়ি ফেরত দিয়েছে, সেটা তুমি এখন আমাকে গোছাচ্ছ। মানে আচ্ছা, এই ঘড়িটা যে আমি মারুফ সাহেবের জন্য কিনেছিলাম এই ধারণা তোমার হলো কেন বলবা? এই ঘড়ির সঙ্গে আমি অনেক আগে থেকেই পরিচিত। আমাদের বিয়ের সময় তুমি এই ঘড়ি নিয়ে এসেছিলে তোমার ভ্যানিটি ব্যাগে করে, তারপরে ড্রয়ারে রেখেছিলে। আমি বহুদিন দেখেছি, নেড়ে চেড়ে দেখেছি। ও, আপনি নেড়ে চেড়ে দেখেছেন তাই না? হ্যাঁ, বললামই তো। তাহলে তো অবশ্যই বলতে পারবেন যে সেই ঘড়িটা কোন কোম্পানি। কেন, তুমি জানো না? টাইটান। তাহলে এই ঘড়িটা কোন কোম্পানি একটু দেখবেন? ওটা করতে আসবে। সেই ঘড়িটা যে আমি কোন আমলে ফেলে দিয়েছি সেটা তো আপনি দেখেন নাই, আর এই ঘড়িটা যে আপনার বার্থডে উপলক্ষে কিনে নিয়েছি সেটাও আপনি দেখলেন না। এরপরেও যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে এই যে মানি রিসিপ্ট, প্লিজ আপনি দোকানে যান, যে সকল রকম সন্দেহ দূর করে আসেন, ঠিক আছে? কারণ এই নিয়ে আমি আর একটা শব্দ উচ্চারণ করতে চাই না, কারণ আমি টায়ার্ড। ভালোই ঘড়িটা,
তাহলে আমি রেডি হই, কি বলো? সরি, আপনার সাথে বের হওয়ার এখন আর মুড পাচ্ছি না। কি এত মনোযোগ দিয়ে কি পড়ছো তুমি? চলো কেক কাটবো, চলো। যাই, দাঁড়াও, একটা রোমান্টিক উপন্যাস করছি, আর এক কথা মতো বাকি আছে। তোমার এই এক পাতায় শেষ হতে হতে কেক গরম হয়ে যাবে। চলো তো, চলো। আরে কি ওটা দেখি না কি? আরে কার্ডটা যখন আমার হাতে আসছে আমি পড়ে দেখি, হাত পড়তে কোনো সমস্যা আছে নাকি? বাহ, অনেক সুন্দর কার্ড তো। কি লেখা আছে? লাভ ইজ মোর দ্যান জাস্ট হার্টস, ফ্লাওয়ার্স অ্যান্ড রোম্যান্স। বাহ, ভেতরে কি লেখা আছে? ওমা, সব তো দোকানের লেখা, কলমের লেখা কই? দাও তো, এদিকে দাও। আরে কি করছো, একটু ভালো করে দেখতে দাও না। এটা কি ওই বইয়ের মধ্যে থেকে পড়লো নাকি? তাই তো পড়লো, তোমার বই থেকেই পড়লো। এই যে কলমের লেখা পাওয়া গেছে, দেখি তো কি লেখা হয়েছে। প্রিয় জাহিদ, অনেক অনেক আদর আর ভালোবাসা সহ জন্মদিনের শুভেচ্ছা, তোমার ঋতু। তো ও কখন এসেছিল? এটা কি ধরনের কথা? ও কোত্থেকে আসবে? ও সরি, এখানে তো তারিখ দেওয়া আছে, 2 সেপ্টেম্বর 2009। বাবা, 2009 এর কার্ড 2011 পর্যন্ত জীবিত আছে। তুমি তাহলে উপন্যাস পড়ছিলে না, তুমি স্মৃতিচারণ করছিলে, তাই না? উপন্যাসের সঙ্গে এই কার্ডের কি সম্পর্ক বলো? এই কার্ড যে বইয়ের মধ্যে ছিল এটাই তো আমি জানতাম না, আর জানলে তো এই বই নিয়ে বসতাম না আমি। জাহিদ, তুমি আসলে এই কার্ডটা নিয়ে বসেছিলে, উপন্যাস পড়ার ছলে এই কার্ডটা উল্টে পাল্টে দেখছিলে, তাই না? এইসব কথা কোনো মানে হয় না। একটা মৃত জিনিসকে তুমি জোর করে জীবিত করছো। না, আমি তো জীবিত করছি না, এটা তো অলরেডি জীবিত হয়ে আছে। তুমি 2011-এ তোমার বউয়ের সাথে সংসার করছো, আর 2009-এ ফিরে গিয়ে ঋতুর সাথে জন্মদিন উদযাপন করছো। বাহ! আরে বাবা, আমি বললামই তো যে কার্ডটা বইয়ের মধ্যে আছে, আমি জানতাম না। আর আমার তো স্মৃতিতেই নাই যে এই কার্ড কোনোদিন কেউ আমাকে দিয়েছিল। আমার তো মনে হচ্ছে যে এখনই শুনলাম এই তুমি পড়ার পরে। ও তাই না? আমার কাছ থেকে লেখাগুলি প্রথম শুনলা, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো। আচ্ছা ঠিক আছে, মানলাম। তুমি দাও তো, এটা ছিঁড়ে ফেলে তারপর কেক কাটি। না, এখন ছেড়ে ফেলবা কেন? এটা যদি ছেড়ার তোমার ইচ্ছা থাকতো তাহলে 2 বছর আগেই ছেড়ে ফেলতা। আচ্ছা ঠিক আছে, মানলাম, তোমার কথা ছিঁড়বো না, তা ফেলে দিই। না, ফেলে দিবা কেন? তুমি একটা কাজ করো, কেকটার সামনে কার্ডটা রেখে ঋতুর সাথে স্মৃতি উদযাপন করো আর কেকটা কাটো। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি তো আপনার কাছে যেতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে যাচ্ছিলেন মানে? আপনি কে? আপনি আমরা চিনতে পারেন নাই? চিনতে পারলে তো জিজ্ঞেস করতাম না আপনি কে, তাই না? আমি মোহাম্মদ আতিকুর রহমান। গুড। তো আপনি শাহানা ম্যাডাম না? হ্যাঁ। আপনি কি সত্যি আমাকে চিনতে পারছেন না? না রে ভাই, আমি আপনাকে চিনতে পারছি না। কি হয়েছে বলেন তো? কি বলেন ম্যাডাম, আমি তো আপনার আগের বাসায় গিয়েছিলাম। আগের বাসায়? জি। কেন? আপনার হাজবেন্ডকে টাকা দিতে গিয়েছিলাম। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আমি শাহানা ম্যাডাম? আমি যখন আপনার সাহেবকে টাকা দিচ্ছিলাম তখন আপনি ড্রয়িং রুম থেকে বেডরুমে যেতে যাচ্ছিলেন, আমি পর্দার ফাঁক দিয়ে দেখেছি। বাবা, পর্দার ফাঁক দিয়ে দেখেই চিনে ফেলেছেন? না, ওই আমি আপনার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম উনিকে, উনি বলল আমার স্ত্রী। তো এখন আপনি আমাকে কি করতে বলছেন? আপনি টাকা ফেরত দেবেন। আপনি কি আমার পারমিশন নিয়ে আমার হাজবেন্ডকে টাকাগুলো দিয়েছিলেন? না। তাহলে আমি আপনাকে কেন টাকাগুলো দিব? এটা কোনো কথা বললেন ম্যাডাম? আমার টাকা নিয়ে আপনার হাজবেন্ড বড় লোক হয়ে গেল, তার মানে আপনিও বড় লোক হয়ে গেলেন। সে ভালো মন্দ খেলো, আপনিও ভালো মন্দ খেলেন। এখন সে টাকা ফেরত না দিলে আপনি টাকা ফেরত দেবেন, এটা কোনো যুক্তি হলো? আপনার কথায় যুক্তি আছে। কি যেন নাম বলেন আপনার? জি, মোহাম্মদ আতিকুর রহমান। আতিক ভাই, আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করে দিই আজকে, ঠিক আছে?
আপনি যে মারুফ সাহেবকে টাকা দিয়েছিলেন তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স মানে বোঝেন তো? ছাড়াছাড়ি। গুড, ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন আমি এই বাসায় আরেকজনের সাথে সংসার করছি, যার সাথে আমার 6 মাস হলো বিয়ে হয়েছে, যার নাম জাহিদ। উনি একজন স্কুল শিক্ষক। ক্লিয়ার? জি। মারুফ সাহেবের সাথে আমাদের কোনো রকম যোগাযোগ নেই। এখন মারুফ সাহেব যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে বড়লোক হয়, আমি তো বড়লোক হচ্ছি না। মারুফ সাহেব যদি ভালো মন্দ খায়, আমি তো খাচ্ছি না। তাহলে মারুফ সাহেব যদি আপনাকে টাকা না দেয়, আমি কেন দিব? ক্লিয়ার? ম্যাডাম আপনি তো যুক্তি ঠিকই দিয়েছেন, কিন্তু ম্যাডাম আপনি যদি একটু চেষ্টা তদবির করেন। ভাই, আপনি আপনার মতো থাকেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন, ডিস্টার্ব করেন না, ঠিক আছে? ম্যাডাম ম্যাডাম বলেন। ম্যাডাম আমি একটা গরিব মানুষ, আমার বিশ্বাস আপনি যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি টাকাগুলো ফেরত পাই। মারুফ সাহেবের কোনো ছবি আছে আপনার কাছে? না, ছবি তো সে আমরা দেয় নাই। আপনি যে মারুফ সাহেবকে টাকা দিচ্ছেন সেটার কোনো রিসিট আছে? হ্যাঁ, রিসিভ আছে। তাতে মারুফ সাহেবের সাইন আছে? জি আছে। তাহলে একটা কাজ করবেন, কালকে আপনি আমার সাথে দেখা করবেন, আমি মারুফ সাহেবের একটা ছবি আপনাকে দিব। সেই ছবি নিয়ে আর রিসিট নিয়ে আপনি থানায় জিডি করে দিবেন, আর পেপারে একটা বিজ্ঞপ্তি দিবেন, তার ছবি দিয়ে নিচে লিখবেন চোরকে ধরিয়ে দিন, তাহলে কাজ হয়ে যাবে। জি ধন্যবাদ ম্যাডাম। ওকে, এখন আর একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। জি। আমি যে আপনাকে ছবি দিয়েছি মারুফ সাহেবের, সেটা আমার বর্তমান হাজব্যান্ডকে বলবেন না, ঠিক আছে? জি জি ভালো থাকবেন। হ্যাঁ, কালকে সকাল 9টার সময় আমার অফিসের সামনে চলে এসেন। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। যাক, আল্লাহ এবার মুখ তুলে তাকাইছে। কে? ম্যাডাম ম্যাডাম এই ভাই ছাড়েন তো, ম্যাডাম কেমন লাগবে? ম্যাডাম। আতিকুর, আমাকে চিনতে পারছেন আপনি? হ্যাঁ চিনতে পারছি, কিন্তু ম্যাডাম কই? ম্যাডাম কি দরকার? ম্যাডাম কি দরকার কি ম্যাডামকে? ম্যাডাম আমাকে সহযোগিতা করবে। সহযোগিতার কথা তো গতকাল আপনি আমাকে বললেন যে আমার সহযোগিতা আপনার লাগবে, এখন আবার ম্যাডামের সহযোগিতা লাগবে, আমি তো বুঝতে পারছি না। আপাতত আপনার কোনো সহযোগিতা আমার লাগবে না, ওটা পেন্ডিং। একটা বিষয়ের সমাধান প্রয়োগ হয়ে গেছে, ম্যাডাম আমাকে হেল্প করছে। কি সেটা কি? বিষয়টা খুবই গোপন, সিক্রেট। অদ্ভুত তো, আপনি আমার স্ত্রীর সঙ্গে সিক্রেট কথা বলবেন অথচ আমি তার হাজবেন্ড, আমাকে বলা যাবে না, মানে কি আমি তো বুঝতে পারছি না। আপনাদের হাজব্যান্ডদেরকে নিয়ে তো হয়ে গেছে আমার সমস্যা। একজন আমার সঙ্গে কানামাছি খেললো, আপনি শুরু করেছেন হাঁটুডু। আচ্ছা ঠিক আছে, বলেন আমাকে, বলেন প্রবলেমটা কি বলেন। উফ, আপনাদের যন্ত্রণায় একটা গোপন কথা যদি পেটে রাখা সম্ভব হয়। গুড, পেটে রাখার দরকার নাই, বলে ফেলেন। ম্যাডাম ওনার এক্স হাজব্যান্ডের একটা ছবি দিয়েছে, এই যে দেখেন। আমার আর আপনার মতো কিন্তু না, কত সুন্দর, কত হ্যান্ডসাম। এরকম নিষ্পাপ চেহারার মানুষ যে এত বড় গৃঙ্গিবাজ হতে পারে, এটা আমার কল্পনা। এই রাখেন এটা, আপনি পকেটে রাখেন, রাখেন। প্রবলেম কি সেটা বলেন। প্রবলেম, উনি আমাকে দিয়েছে সাদা কালো, কিন্তু আমার লাগবে রঙিন। এই ছবি কি ম্যাডামের কাছেই ছিল? জি। আপনাকে কখন দিয়েছে? আজকে সকালে ব্যাংকে গিয়ে নিয়ে এসেছি। তো ঠিক আছে, কালকে সকালে আপনি আবার ব্যাংকে গিয়ে ছবি নিয়ে নেবেন, কালার ছবি। এখানে ছবির লেনদেন চলবে না, জানো? না না, ছবিটা আমি যত দ্রুত পাবো তত আমার কাজে লাগবে, তাড়াতাড়ি। আরে ভাই, সকালবেলা আপনি দ্রুতই যাবেন ব্যাংকে, গিয়ে দ্রুত ছবি নিয়ে চলে যাবেন, যান এখন। ভাই, আচ্ছা ম্যাডামকে বাসায় নিয়ে। নাই নাই, যান। কি ব্যাপার, ঝিম মেরে বসে পড়লা কেন? কোনো সমস্যা? তোমার কাছে আমার কোনো ছবি আছে? ছবি? কি ধরনের ছবি? যে কোনো ধরনের ছবি, স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ, 3R 4R 5R, একটা হলেই হলো। তোমার সাথে আমার বিয়ের কিছু ছবি আছে, কিন্তু তোমার সিঙ্গেল এরকম কোনো ছবি নেই। একটা পাসপোর্ট সাইজও নাই? সাদা কালো হলেও চলবে? নাই। তাহলে কি আর করবা, মারুফ চৌধুরীর একটা ছবি দাও। তোমার সাথে আতিকুর রহমানের দেখা হয়েছিল না? কথা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করো না, অবশ্য দেখা না হলেই ভালো হতো, অন্তত শান্তিতে থাকতাম। ঠিক এই কারণে আমি ওনাকে বলেছিলাম তোমার সাথে যেন এই বিষয়ে কথা না বলে।
কেন গোপন রাখা খুব জরুরি ছিল? ডুবে ডুবে জল খাওয়া না? জাহিদ, ভালো ভাষায় কথা বলো। যে ভাষায় কথা বলি, কথা তো এটাই, এবং এটাই সত্য। আমি একটা মার্কশিট একটা মেয়েকে পৌঁছে দিতে গিয়েছিলাম, বেচারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে। তুমি কি বললা? আমি রিফিল করতে গেছি। এখন রিফিল করে কে? ঘরের মধ্যে বসে একা একা রিফিল করে, কেউ টের পায় না। জাহিদ, আমি কোনো রিফিল করছি না। একটা গরিব ছেলেকে সাহায্য করার জন্য একটা ছবি দিয়েছি, যেই ছবিটা আমার কাছে ছিলই না। তাহলে আসলো কোত্থেকে এই ছবি? আমি জাস্ট নীলার কাছ থেকে নিয়ে ওকে দিয়েছি। হ্যাঁ, নীলা, এই নামটাই তো জানতে চাচ্ছিলাম। আমি যখন তোমাকে বলেছিলাম তখন তো তেলে বগুনে জ্বলে উঠেছিলে। আমি বলেছিলাম না এর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। নীলা মানেই মানব চৌধুরী ছায়া। সে এখন ছবি দিয়েছে তোমাকে পাসপোর্ট সাইজের, কয়েকদিন পরে 3R দেবে, 4R দেবে, 5R দেবে, এরপর হয়তো জ্যান্ত মানব চৌধুরীকে প্রেজেন্ট করবে তোমার কাছে। জাহিদ প্লিজ, আমি তোমাকে আবারও বলছি, একটা গরিব ছেলেকে সাহায্য করার জন্য নীলার কাছ থেকে আমি ছবিটা নিয়ে জাস্ট তাকে দিয়েছি। এর বাইরে এই বিষয়ে আমার কোনো মানসিক অংশগ্রহণ নাই। তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে যদি অশিক্ষিতের মতো কথা বলো, আমার কিছু করার নাই। মানসিক অংশগ্রহণের কথা বলছো তো, সুবিধা তো ওই জায়গায়, মন তো আর দেখা যায় না। ভালোই তো, একটা গরিব ছেলেকে হেল্প করা গেল, আবার মানব চৌধুরীকে অনেকদিন দেখা হয় না, হারে কতদিন দেখি না, দেখাটাও হয়ে গেল। আর তুমি যে এতদিন ধরে তোমার এক্স গার্লফ্রেন্ডের মার্কশিট বহন করে বেড়াচ্ছ, সেটার কিছু না, তাই না? এখন বলছো বেচারি। মার্কশিট কি? মার্কশিট বোর্ডের একটা অফিসিয়াল কাগজ, তার ওটা তো আর ছবি না। তার যে কোনো ছবি তোমার কাছে নাই, সেটার গ্যারান্টি কি আছে? খুঁজলেই তো ভুরি ভুরি ছবি বেরোয় আসতে পারে। হ্যাঁ, খোঁজো, দেখো ছবি পাওয়া যায় কিনা। সেটাই তো সমস্যা, এখন তো খুঁজতেও ভয় লাগে। না খুঁজতেই তোমার এক্স গার্লফ্রেন্ডের রোমান্টিক কার্ডগুলো যেভাবে তোমার বইয়ের মধ্যে থেকে আমার হাতের উপর টপাস করে পড়ে, খুঁজলে যে কি পাওয়া যাবে। কপালটা তোমার ওই জায়গায় খারাপ। আমি যে কেন জন্মগ্রহণ করেছিলাম, আমার যে কেন জন্মদিন হয়েছিল, এবং সেই জন্মদিন মানুষ জানলো, এখন আমার নানান ধরনের জীবন যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তোমার জীবন যন্ত্রণা কেন হবে? জীবন যন্ত্রণা তো আমার। আমি কেন তোমাকে বিয়ে করলাম, আর কেনই বা তোমার জন্মদিনগুলো আসে, আর কেনই তোমার জন্মদিনে তোমার এক্স গার্লফ্রেন্ডের কার্ডগুলো আমার হাতেই পড়ে। শোনো শাহানা, এই মহাভারত শেষ হবে না, দরকার নাই। তুমি তোমার মতো তোমার স্মৃতি নিয়ে অসাধারণভাবে থাকো, ভালো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। সহজ বাংলায় বলো না কেন? সহজ বাংলায় বলো যে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ড ঋতুর কাছে ফেরত যেতে চাও, তাই না? ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। শোন, এই উঠো, উঠো, এখানে শুয়ে আছো কেন? এমনি না, এমনি এখানে শুয়ে থাকতে পারবা না, ওঠো। তোমার স্টুডেন্ট এসে, ওঠো। আসুক, তুমি যাও। মানে কি? ওরা কি এসে তোমাকে এখানে এইভাবে শুয়ে থাকতে দেখবে? আমি শুয়ে থাকতে পারলে তারা দেখতে পাবে, সমস্যা নাই, তুমি যাও তো। সমস্যা আছে। তুমি যদি এখন না ওঠো, আমি কিন্তু তোমাকে কোলে করে নিয়ে যাবো। এই যে নিলাম। আরে এগুলো কি পারবা তুমি? এগুলো নিয়ে যাও। কোথায় আছো তুমি? বললা না যে স্টুডেন্ট আসে, তো দরজা না খুললে ঢুকতে পারবে? কোনো স্টুডেন্ট আসেনি। আসবে না কেন? আসবে না কারণ আজকে স্টুডেন্ট আসার দিন না। তুমি বসো, বসো। আজকে তুমি স্টুডেন্ট, আমি টিচার। বলো কি বলবো? তোমার সাথে আমার পরিচয় কিভাবে হয়েছিল বলো। এটা তো তুমিও জানো, ক্যাম্পাসে একজন আরেকজনকে চিনতাম। ক্যাম্পাস থেকে আমরা দুজন দুজনকে চিনতাম, কিন্তু তখন তোমার একটা অ্যাফেয়ার ছিল এবং আমার বিয়ে হয়ে গিয়েছিল। তারপর কিন্তু আমাদের দুজনের মধ্যে দীর্ঘদিন কোনো যোগাযোগ হয় না। যখন আমাদের যোগাযোগ হলো ব্যাংকে, তখন তোমার ব্রেকআপ হয়ে গিয়েছিল, আমার ডিভোর্স হয়ে গিয়েছিল। তখন আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম? নিলাম বিয়ে করবো দুজনে। ইয়েস, এবং বিয়ের সাথে আমরা আরও একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা কি? একজন আরেকজনের অতীত নিয়ে খোঁচাখুচি করবো না।
তুমি সেই অতীতটার একটা নামও দিয়েছিলা, কি বলো তো? হ্যাঁ, 4 সাবজেক্ট। গুড, ভেরি গুড। তাহলে আমাদের এই বর্তমান এবং ভবিষ্যতের মতো সুন্দর সুন্দর মেন সাবজেক্টকে বাদ দিয়ে তুমি ফোর্থ সাবজেক্টের পিছনে কেন ছুটছো? আমি একা ছুটছি না, তুমিও ছুটছো। ওকে, ঠিক আছে, আমি আর ছুটবো না, কিন্তু তুমিও ছুটতে পারবা না। তুমি না ছুটলে আমার তো ছোটার প্রশ্নই আসে না। মধ্যরাতে একটা আননোন নাম্বার থেকে ফোন আসতেই পারে, একটা পুরনো বই থেকে একটা পুরনো কার্ড এটা বের হতেই পারে। সেই ইস্যু নিয়ে তুমি জাহিদ, তুমি তো আবার শুরু করলে। না, আমি বলছি যে এই অতীতগুলো নিয়ে তো আর না, আমরা এখন থেকে আমাদের ফোর্থ সাবজেক্ট মানে অতীত নিয়ে কোনো রকম কোনো কথা বলবো না। আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে সবসময় কথা বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ। এখন যাও, ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি, নাস্তা করে বাজারে যাবা, ইলিশ নিয়ে আসবা। আজকে ইলিশ খিচুড়ি রান্না করব। ইলিশ গতকাল একটা আনলাম না, ওটা কোথায়? গতকালকের ইলিশের সাথে অতীত আছে, সেটা বাদ। আমার একটা বর্তমান ইলিশ লাগবে। আচ্ছা, ডিমওয়ালা না ডিম ছাড়া?